বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা আশা করি সবাই ভালো আছো। সরকারি সফর আলী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব বোর পরমাণু মডেল এবং এই মডেলের সাফল্য ও ব্যর্থতা। আর এই আলোচনা নিয়ে আজকে তোমাদের সাথে আছি আমি নাজদিন সুলতানা, প্রভাষক রসায়ন, সরকারি সফর আলী কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয়সমূহ। আজকে তাহলে প্রথমে শুরু করি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। গত ক্লাসে আমরা দেখেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছিলেন সেই মডেলে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরমাণু গঠন সম্পর্কে কিন্তু অনেক ধারণা পাওয়া যায়, এবং তারপরও এই মডেলের কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটির আলোকে বিজ্ঞানী নীল বোর 1913 সালে পরমাণু গঠন সম্পর্কে তার কিছু প্রস্তাব তুলে ধরে। বিজ্ঞানী নীলস বোর পরমাণু গঠন সম্পর্কে 3টি প্রস্তাব পেশ করছে। আমি সেই প্রস্তাবগুলো একটা একটা করে তোমাদের সাথে আলোচনা করব। পরমাণু গঠন সম্পর্কে বিজ্ঞানী নীলস বোরের প্রস্তাবগুলো হচ্ছে শক্তি স্তর। 1 নম্বর হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, এবং 3 নম্বর হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। কি কি? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, 2 নম্বরে হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 3 নম্বর হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে বিজ্ঞানী বোর বলেছেন যে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে আবর্তন করে। আমি আবার বলছি, পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে আবর্তন করে। আর ইলেকট্রন সমূহ যখন এসব কক্ষপথে আবর্তন করে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। মানে এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। আর এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর। এই কক্ষপথগুলোকে শক্তি স্তর নামে অভিহিত করেছেন। এবং এই শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তরগুলোকে n = 1, 2, 3 প্রভৃতি সংখ্যা দ্বারা প্রকাশ করেছে। আমি একটু চিত্র এঁকে তোমাদের দেখাই। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার স্থায়ী কক্ষপথে
আবর্তন করে, এবং এসব কক্ষপথে যখন আবর্তন করে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, এবং এই কক্ষপথগুলোই শক্তি স্তর নামে পরিচিত। তাহলে এইগুলো হচ্ছে শক্তি স্তর। তাহলে নিউক্লিয়াস থেকে আবার বলা হচ্ছে এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তরগুলোকে n = 1 2 3 এভাবে প্রকাশ করা হচ্ছে। এটা n = 1, n = 2, n = 1 মানে প্রথম শক্তি স্তর, n = 2 মানে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এই হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তার মানে বলা হচ্ছে যে যেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে ওই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হচ্ছে। তাহলে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব এখানেই এতটুকু। এরপর দেখি আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 2 নম্বরে হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে বিজ্ঞানী বোর বলেছেন যে একটি নির্দিষ্ট শক্তি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর গুণিতক। অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর গুণিতক। অর্থাৎ এখানে বিজ্ঞানী বলেছেন যে কৌণিক ভরবেগকে mvr বলে প্রকাশ করেছেন। mvr = nh/2π। অর্থাৎ কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, আর শক্তি স্তরের ব্যাসার্ধ, n = 1 2 3 প্রভৃতি শক্তি স্তর প্রকাশ করে, আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। mটা কি? ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, আর শক্তি স্তরের ব্যাসার্ধ, আর n = 1 2 3 ইত্যাদি। h প্লাঙ্কের ধ্রুবক। অর্থাৎ কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং সেটা হচ্ছে mvr = nh/2π। এই হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 3rd হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। প্রথমে আমরা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে দেখেছি যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত থাকে তখন সে শক্তি শোষণ বা বিকিরণ করে না। এখন শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে দেখতেছি ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায় বা স্থানান্তরিত হয় তখন সে শক্তি শোষণ বা বিকিরণ করে। এখন কখন শোষণ করে আর কখন বিকিরণ করে? ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তির শোষণ করে, মানে যখন নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যায় তখন তার শক্তির প্রয়োজন, এই জন্য সে শোষণ করে। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তির বিকিরণ করে। অর্থাৎ যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গমন করে তখন সে শক্তির শোষণ বা বিকিরণ করে, কিন্তু যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শোষণ
নিম্ন স্তর থেকে উচ্চ স্তর, তখন কি হবে? শোষণ, শক্তির শোষণ ঘটবে। আর উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে গেলে হবে কি? বিকিরণ। আমরা সেটা চিত্র এঁকে দেখাই। ধরো এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। এখন ইলেকট্রন যদি এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আসে, তার মানে কি? n equal to 1 n equal to 2, তাহলে কি হবে? বিকিরণ ঘটবে। তাহলে এটা কি? বিকিরিত শক্তি। আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসবে, তখন কি? শক্তির শোষণ ঘটবে। এটা হচ্ছে শোষিত শক্তি। এই বিকিরিত শক্তি এবং শোষিত শক্তিকে ডেল ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 সমান H নিউ। এই শোষিত বা বিকিরিত শক্তিকে কি বলা হচ্ছে? ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু H নিউ। এখানে E2 কি? E2 হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয়, অর্থাৎ যে শক্তি স্তরে ইলেকট্রন যায়, তার শক্তি হচ্ছে E2। আর যে শক্তি স্তর থেকে ইলেকট্রন যায়, তার শক্তি হচ্ছে E1। আর H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে এই বিকিরিত শক্তির ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে যে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন শোষণ ঘটবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির বিকিরণ ঘটবে। এই হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তাহলে আমরা বোর পরমাণু মডেল এই পর্যন্তই। আমরা কি শিখলাম? বোর পরমাণু মডেল তিনটা প্রস্তাব। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, আরেকটা হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শক্তি স্তরগুলো কি? মানে ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, ওগুলাই হচ্ছে শক্তি স্তর। আর কৌণিক ভরবেগেও দেখছি, কৌণিক ভরবেগ mvr equal to nh/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। আর বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে। যখন নিম্ন থেকে উচ্চ স্তরে যাবে তখন শোষণ, আবার যখন উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসবে তখন বিকিরণ ঘটবে। এই হচ্ছে বোর পরমাণু মডেল। এখন আমরা দেখি বোর পরমাণু মডেলের সাফল্য। সাফল্য, এই বোর পরমাণু মডেলের অনেকগুলো সার্থকতা বা সাফল্য রয়েছে। আমরা একটা একটা করে দেখি। তার 1 নম্বর সার্থকতা হচ্ছে পরমাণুর স্থায়িত্ব। পরমাণুর স্থায়িত্ব, পরমাণুর স্থায়িত্ব বা কক্ষপথের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পেরেছে। বোর মডেলের সবচেয়ে বড় সাফল্য হলো কক্ষপথের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছে। এখানে বোর মডেলে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে আমরা দেখছি যে বলা হয়েছে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তন করে তখন কি করে? শক্তির শোষণ বা বিকিরণ করে না।
তার মানে একটা শক্তি স্তর বা কক্ষপথের শক্তি স্থির, তার মানে সামগ্রিকভাবে শক্তি স্তর সমূহ স্থির। স্থির মানে সামগ্রিকভাবে পরমাণুটা স্থিতিশীল। তাহলে এটা হচ্ছে বোর মডেলের সবচেয়ে বড় সার্থকতা, যে সে ব্যাখ্যা করতে পেরেছে যে পরমাণু স্থিতিশীল, অর্থাৎ তার কক্ষপথগুলো বা শক্তি স্তরগুলো স্থিতিশীল। 2 নম্বর হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। বোর মডেলের সাহায্যে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। অর্থাৎ বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। যেমন হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এছাড়াও আছে হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন, বেরিলিয়াম আয়ন ইত্যাদি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী বোর মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। 3 নম্বর হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়। শক্তি স্তরের আকার বা ব্যাসার্ধ এই বোর মডেলের সাহায্যে নির্ণয় করা যায়। যেমন হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ বোর মডেলের সাহায্যে নির্ণয় করে দেখা গেছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে 5.2 × 10⁻11 মিটার। তাহলে বোর মডেলের সাহায্যে শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। 4 নম্বর সার্থকতা হচ্ছে শক্তির মান। বিভিন্ন শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রনের শক্তির মানও এই মতবাদ অনুসারে হিসাব করা সম্ভব। তাহলে আমরা বোর মডেলের সার্থকতা কী কী, এই মডেলের সাহায্যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, ব্যাসার্ধ নির্ণয় করা যায়, আর হচ্ছে শক্তির মান নির্ণয় করা যায়। এই 4টা হচ্ছে বোর মডেলের সার্থকতা বা সাফল্য। তাহলে এখন আমরা চলে আসি, এত সাফল্যের পরেও এই মডেলের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে। তাহলে আমরা এখন ত্রুটিগুলো দেখি। আমরা এখন কি সীমাবদ্ধতা অথবা ত্রুটি। সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো কি কি? 1 নম্বর হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো। বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে বলেছেন যে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথগুলো হচ্ছে দ্বিমাত্রিক। অর্থাৎ তার মতে কক্ষপথগুলো হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু প্রকৃতপক্ষে কক্ষপথগুলো হচ্ছে ত্রিমাত্রিক। তার মানে যে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর ধারণা এই মডেল থেকে পাওয়া যায় না, এটা তার একটা ব্যর্থতা। 2 নম্বরের ব্যর্থতা হচ্ছে সকল বর্ণালী ব্যাখ্যায় অসামর্থ্য। আমরা দেখেছি যে বোর মডেলের সাহায্যে সার্থকতার মধ্যে আমরা দেখেছি বোর মডেলের সাহায্যে শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়।
কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, যেটা এই মডেলের একটা ত্রুটি। 3 নম্বর হচ্ছে সূক্ষ্ম রেখার ব্যাখ্যায় সীমাবদ্ধতা। সূক্ষ্ম রেখার ব্যাখ্যায় সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল মতে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যায় তখন প্রতিটি স্থানান্তরের জন্য বর্ণালীতে এক একটি রেখা পাওয়া যাওয়ার কথা। অর্থাৎ এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে প্রতিটি স্থানান্তরের জন্য বর্ণালীতে এক একটি রেখা পাওয়া যাওয়ার কথা। কিন্তু উচ্চ শক্তির বর্ণালী বিশ্লেষণ করে দেখা গেছে যে কোনো রেখার উপর একাধিক বর্ণালী রেখা পতিত হয়েছে। এসব সূক্ষ্ম রেখা বা একাধিক রেখা কেন পতিত হয়েছে বা কীভাবে পতিত হয়েছে সেই ব্যাখ্যা এই মডেল থেকে পাওয়া যায় না বা বিজ্ঞানী বোর দিতে পারেনি। তাহলে সূক্ষ্ম রেখার ব্যাখ্যা দিতে গিয়ে মানে এই মডেল থেকে কিছু ত্রুটি পাওয়া গেছে। 4 নম্বর হচ্ছে তরঙ্গ ধর্ম ব্যাখ্যায় অপারগতা। তরঙ্গ ধর্ম ব্যাখ্যায় অপারগতা। বিজ্ঞানী বোর শুধু তার মতবাদে বলেছেন যে ইলেকট্রনের শুধু কণা ধর্ম রয়েছে, কিন্তু পরবর্তীতে আইনস্টাইনের তত্ত্ব অনুসারে বিজ্ঞানী ডি ব্রগলি প্রমাণ করেছেন যে ইলেকট্রনের শুধু কণা ধর্ম না, তরঙ্গ ধর্ম রয়েছে। তাহলে দেখা গেছে যে বিজ্ঞানী বোর ইলেকট্রনের শুধু কণা ধর্ম বলেছেন যে তার ইলেকট্রনের শুধু কণা ধর্ম রয়েছে, কিন্তু পরবর্তীতে এটা প্রমাণ হয়েছে যে ইলেকট্রনের শুধু কণা ধর্ম না, তরঙ্গ ধর্ম রয়েছে। 5 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ যে বিজ্ঞানী নিলস বোর কোনো ব্যাখ্যা ছাড়াই কৌণিক ভরবেগকে mvr=nh/2π হিসেবে প্রকাশ করেছেন। অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর কোনো ব্যাখ্যা ছাড়াই বলেছেন যে কৌণিক ভরবেগ mvr=nh/2π। এই 5টা হচ্ছে এই মডেলের ব্যর্থতা বা সীমাবদ্ধতা। তাহলে ব্যর্থতাগুলো কি কি? ব্যর্থতাগুলো হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো প্রস্তাব করেছে কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে ত্রিমাত্রিক। সকল বর্ণালীর ব্যাখ্যা এই মডেল থেকে পাওয়া যায় না, শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। আবার সূক্ষ্ম রেখার উৎপত্তি কিভাবে হয় সেই ব্যাখ্যাও এই মডেল থেকে পাওয়া যায় না। যা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ব্যাখ্যাও এই মডেল থেকে পাওয়া যায় না। তাছাড়া এই যে কৌণিক ভরবেগ কীভাবে mvr=nh/2π এই ব্যাখ্যাও বিজ্ঞানী নিলস বোর দিতে পারেনি। তাহলে এই হচ্ছে এই নিলস বোরের পরমাণু মডেলের ব্যর্থতা। তাহলে আজকে আমরা কি শিখলাম? পরমাণু মডেল, নিলস বোরের পরমাণু মডেল এবং তার সাফল্য ও ব্যর্থতা। আজকে এ পর্যন্তই। তোমরা আশা করি ক্লাসটা এনজয় করেছো। আর বাসায় তোমরা বইটা আবার ফলো করলে তোমরা আশা করি বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।